আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই জানো বর্তমান সময়ে বিশ্বব্যাপী আমরা একটি মারাত্মক ব্যাধি মোকাবেলা করছি। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই এই সমস্যা অত্যন্ত প্রকট, যার কারণে আমাদের স্বাভাবিক পড়াশোনার যে গতি এবং মাধ্যম সেটি আমরা কন্টিনিউ করতে পারছি না। নিতান্ত বাধ্য হয়ে আমরা অনলাইনকে মিডিয়া হিসেবে বেছে নিয়েছি আমাদের পড়াশোনার চালিয়ে নেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে বেশ কিছু ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করেছি। আমরা লক্ষ্য করেছি অনেক ছাত্রছাত্রী তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করছো। যারা এখনো এই ক্লাসে সম্পৃক্ত হওনি তারা খুব দ্রুত সম্পৃক্ত হয়ে তোমাদের পড়াশোনার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবে। তোমরা নিশ্চয়ই মনে করতে পারবে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম কমপ্লিটিং সেন্টেন্স এই বিষয়টির উপর। আমি তোমাদেরকে 3টি ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে এই বিষয়ের উপর আমার 4র্থ ক্লাস এবং এটি এই বিষয়ের উপর সর্বশেষ ক্লাস। তোমরা যারা আমার এই বিষয়ের উপর গত 3টি ক্লাস করেছো, আমার বিশ্বাস তোমরা সবাই এই বিষয়টি সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছ। আর কারো সমস্যা নেই যতদূর আমি ধারণা করতে পারি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম কারো যদি সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কমেন্ট পাইনি, আমি কোনো SMS-ও পাইনি, কোনো ফোনও পাইনি। সেই হিসেবে আমি ধরে নিতে পারি তোমরা সবাই এই বিষয়টি সম্পর্কে একদমই ক্লিয়ার। আর আমি তাই আলোচনা না বাড়িয়ে আমি আজকের বিষয়ে চলে যাচ্ছি। কমপ্লিটিং সেন্টেন্স ক্লাস নম্বর 4 রিটেন অন বোর্ড। আজকে আমাদের প্রথম যে রুল সেটা হবে নট অনলি বাট অলসোর উপর। এই নট অনলি বাট অলসো ওই সেন্টেন্সে থাকবে যেই সেন্টেন্সে দুইটা আনকমন বিষয় থাকবে। কয়টা বিষয় থাকবে? দুইটা। বিষয়টা কেমন থাকবে? আনকমন থাকবে। তার মানে একটা বিষয়ের সাথে আরেকটা কোনো মিল থাকবে না। এই বিষয়ে ভিতরে যাওয়ার আগে আমি তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দিতে চাই এবং আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি তোমরা যদি সেন্টেন্সের এই ধারণাটুকু স্পষ্টভাবে নিতে পারো একটু মনোযোগ দিয়ে, তোমাদের এই বিষয়ের উপর আর কোনো সমস্যা থাকবে না। এখান থেকেই তোমরা বিষয়টা কভার করতে পারবে। আমরা যদি সেন্টেন্সের কথা ধরি, একটা সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট বলতে আমরা বুঝি নাউন অথবা প্রোনাউন। জাস্ট ফলো মি। সাবজেক্ট সাবজেক্ট বলতে নাউন অথবা প্রোনাউন বসে। সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। আচ্ছা, ভার্বের পরে কি থাকে? অবজেক্ট থাকে। অবজেক্টের জায়গায় আমরা বলতে পারি নাউন অথবা প্রোনাউন, কারণ অবজেক্ট নাউন অথবা প্রোনাউনই হয়। এখন দেখো এখানে সাবজেক্ট বলতে আমরা নাউন প্রোনাউনকে বুঝি। তারপর দেখো এখানে ভার্ব আছে, ভার্বের পরে এখানে কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট বলতে আবার আমরা কি বুঝি? নাউন অথবা প্রোনাউন। এখন অবজেক্টের পরিবর্তে এইখানে যে বিষয়টা থাকবে এটাকে আমরা আরো কি কি বলতে পারি, কি কি নামে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট। তারপর এটাকে আমরা কি বলতে পারি? প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? ইনফিনিটিভ ফ্রেজ। তারপরে এখানে আর কি হতে পারে? এখানে একটা ক্লজ হতে পারে। আচ্ছা, এখন বিষয়টা দেখো, এই নট অনলি বাট অলসো কোন জায়গায় বসতে পারে? দেখো শুরুতে সাবজেক্ট আমি লিখেছি। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? নাউন অথবা প্রোনাউন। এই নাউন অথবা প্রোনাউনের আগে বসবে নট অনলি এবং তারপরে বসবে বাট অলসো।
তার মানে একটা বিষয় ক্লিয়ার, সাবজেক্টের জায়গায় থাকতে পারে নাউন অথবা প্রোনাউন, এই নাউন অথবা প্রোনাউনের আগে কি বসবে, নট অনলি বসবে, এবং তারপরে বসবে বাট অলসো। আবার দেখো এখানে আছে কি ভার্ব, এই ভার্বের আগে নট অনলি এবং ভার্বের পরে বসতে পারে বাট অলসো। দেখো এখানে অবজেক্ট আছে, অবজেক্ট বলতে আবার আমরা কি বুঝি, নাউন অথবা প্রোনাউন কি বুঝি, এই নাউন অথবা প্রোনাউনের পূর্বে নট অনলি বসতে পারে, আবার পরে বাট অলসো বসতে পারে। দেখো এই অবজেক্টের জায়গায় আবার আমরা কি পেতে পারি, এখানে অ্যাডজেক্টিভ পেতে পারি অথবা অ্যাডভার্ব পেতে পারি। তার আগে আবারও আমরা কি এখানে পেতে পারি নট অনলি, শেষে পেতে পারি বাট অলসো। দেখো এখানে কমপ্লিমেন্ট পেতে পারি, এই কমপ্লিমেন্টের এখানে আমরা কি পেতে পারি নট অনলি, শেষে পেতে পারি বাট অলসো। দেখো এখানে প্রিপজিশনাল ফ্রেজের আগে আমরা কি বসাতে পারি নট অনলি, শেষে আবার আমরা কি পেতে পারি বাট অলসো। ইনফিনিটিভ ফ্রেজের আগে আমরা নট অনলি পাবো, শেষে আবার আমরা কি পেতে পারি বাট অলসো। দেখো ক্লজের আগে আমরা কি পেতে পারি যথারীতি নট অনলি, আবার শেষে আমরা বাট অলসো পেতে পারি। এখন এইভাবে আমি বিষয়টার অবতারণা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমাদেরকে একটার পর একটা স্ট্রাকচার পড়তে না হয়। আমি একটা স্ট্রাকচার লিখেছি, এই একটা স্ট্রাকচারে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোথায় আমরা নট অনলি পেতে পারি, কোথায় আমরা বাট অলসো পেতে পারি। দেখো নট অনলি আমরা পেতে পারি সাবজেক্টের জায়গায় যে নাউন অথবা প্রোনাউন থাকবে তার আগে, বাট অলসো ঠিক যথারীতি তারপরে। দেখো আবার আমরা পেতে পারি কোথায়, ভার্বের আগেও পেতে পারি, ভার্বের পরেও পেতে পারি। দেখো ভার্বের আগে কিন্তু নট অনলি বসবে এবং পরে বসবে বাট অলসো, অর্থাৎ যেখানে আমি মার্ক করেছি প্রত্যেকটা জায়গায় শুরুতে বসবে নট অনলি, পরে বসবে বাট অলসো। দেখো অবজেক্টের জায়গায় আবারও নাউন প্রোনাউন থাকতে পারে, এই অবজেক্টের আগে অর্থাৎ নাউন প্রোনাউনের আগে নট অনলি বসতে পারে, পরে বাট অলসো বসতে পারে। এই অবজেক্টের জায়গায় থাকতে পারে কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তার আগে যথারীতি নট অনলি এবং শেষে বাট অলসো বসতে পারে। কমপ্লিমেন্ট থাকতে পারে এই জায়গায়, তার আগে নট অনলি বসতে পারে, শেষে বাট অলসো বসতে পারে। প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে এই অবজেক্টের জায়গায়, তার আগে নট অনলি, তারপরে বাট অলসো বসতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে, তার আগে নট অনলি, শেষে বাট অলসো বসতে পারে। ক্লজ থাকতে পারে, এখানে একটা সম্পূর্ণ ক্লজ থাকতে পারে, তার আগে নট অনলি বসতে পারে, শেষে বাট অলসো বসতে পারে। এখন আমি এই প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব, তোমরা আরেকটু সময় ধৈর্য ধরে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। তো আমি শুরুতেই বলেছি সাবজেক্টের জায়গায় থাকতে পারে নাউন প্রোনাউন, তার আগে নট অনলি এবং বাট অলসোর ইউজ আমরা পেতে পারি। জাস্ট ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল। ইফ ইউ observe these examples carefully, you will be highly benefited and your concept will be clear. দেখো নাউন অথবা প্রোনাউনের কথা বলেছি, আমি একটা নাউন লিখলাম এখানে রহিম। আচ্ছা দেখো এখানে আমি কি পেয়েছি, রহিম পেয়েছি। আচ্ছা আমি তার আগে দিলাম কি নট অনলি, নট অনলি রহিম, তারপরে দিলাম কি বাট অলসো। দেখো আমি বলেছিলাম কি নাউন অথবা প্রোনাউন বসতে পারে, দেখো এটা হচ্ছে নাউন, তার আগে কি বসেছে নট অনলি, তারপরে কি বসেছে বাট অলসো। নট অনলি রহিম, বাট অলসো করিম is my student। অর্থাৎ শুধুমাত্র রহিম নয়, করিমও আমার ছাত্র। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বিষয়টা আরো একবার বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে আমি একটা নাউন লিখেছি রহিম, আমাদের সাবজেক্টের জায়গায় কি থাকতে পারে নাউন অথবা প্রোনাউন। এই নাউন অথবা প্রোনাউনের মধ্যে থেকে আমরা এখানে একটা নাউন পেয়েছি যেটা হচ্ছে রহিম। এই রহিমের পূর্বে আমি বলেছি কি বসতে পারে নট অনলি বসতে পারে, তারপরে কি বসতে পারে বাট অলসো। যেহেতু দুইটা থাকবে যাই থাকুক না কেন, নট অনলি যদি নাউনের আগে থাকে সেই নাউনটা দুইবার থাকবে। দেখো এইটা একটা নাউন, আবার এখানে করি। আচ্ছা আবার দেখো এটা যদি ভার্বের, নট অনলি যদি ভার্বের আগে থাকতো, এই ভার্বের আগে একবার কি থাকতো নট অনলি,
তারপর আবার এখানে বাট অলসো বসতো, বাট অলসো বসে আরো একটা ভার্ব বসতো। অর্থাৎ নট অনলি এবং বাট অলসো যেখানেই বসুক, যার আগে বসুক, ওইটা সংখ্যায় কয়টা হবে? দুইটা। নাউনের আগে বসলে নাউন হবে দুইটা, ভার্বের আগে বসলে ভার্ব হবে দুইটা, যদি তোমার অবজেক্টের আগে বসে অবজেক্ট হবে দুইটা, যদি কমপ্লিমেন্টের আগে বসে কমপ্লিমেন্ট হবে দুইটা, প্রত্যেকটাই হবে দুইটা করে। আমার ধারণা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমি পরবর্তীতে আবারও বিষয়টা সহজ করার চেষ্টা করবো। আমি পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো, তারপরে আমাদের নট অনলি কোথায় বসতে পারে? ভার্বের আগে বসতে পারে। যদি ভার্বের আগে বসে, পরে আবার কি বসবে? বাট অলসো। বাট অলসোর পরে আবার কি বসবে? আরো একটা ভার্ব বসবে। এরকম একটা এক্সাম্পল আমি এখন দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো, আমি এখানে একটা ভার্ব কি পেয়েছি? লার্নড। লার্নডের আগে আমি কি দিয়েছি? এখানে নট অনলি দিয়েছি। আরেকটা ভার্ব কি পেয়েছি? এখানে রোট। তার আগে আমি কি পেয়েছি? বাট অলসো। দেখো, এই নট অনলিটা লার্ন এই ভার্বের আগে বসেছে, এই কারণে দ্বিতীয় আরেকটা ভার্ব কি পেয়েছি? এখানে রোট। তার আগে আমি কি পেয়েছি? বাট অলসো পেয়েছি। বুঝতে পেরেছো বিষয়টা? দেখো, ভার্বের আগে নট অনলি থাকার কারণে বাট অলসোটা কিন্তু দ্বিতীয় ভার্বের আগে বসেছে। তো আমরা দেখলাম যে সাবজেক্ট অর্থাৎ নাউন অথবা প্রোনাউনের পূর্বে নট অনলি বাট অলসো বসতে পারে, আবার ভার্বের আগেও নট অনলি বসতে পারে। যদি বসে, পরে আরো একটা ভার্ব বসবে এবং সেই ভার্বের পূর্বে বসবে বাট অলসো। তো এখন আমরা অবজেক্টের জায়গায় চলে যাই। তোমাদের অবজেক্টের বিষয়টা দেখানোর আগে একটা বিষয় বলে রাখি, এই অবজেক্টের পূর্বে কিন্তু ব্যক্তিবাচক কোনো অবজেক্ট কখনো কখনো থাকতেও পারে, কখনো কখনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকতেও পারে। আমি তোমাদের বিষয়টা হাইলাইট করে যাব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। স্টুডেন্টস, এখানে দেখো, আই হেল্পড হিম। আই হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। কোন ধরনের অবজেক্ট? এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। দেখো, এইটা কখনো কখনো থাকতেও পারে, কখনো কখনো নাও থাকতে পারে। তারপর দেখো আমি কি ইউজ করেছি? নট অনলি। নট অনলি কোথায় ইউজ করেছি? অ্যাকোয়ারিং নলেজ। অ্যাকোয়ারিং নলেজ। দেখো, নলেজ হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে পরে যা থাকে তাই হবে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা একটা সূত্র জানি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ, মানে হচ্ছে নাউন। নাউন ফ্রেজ মানেই হচ্ছে নাউন, কারণ নাউন ফ্রেজ একটা নাউনের কাজ করে। তার মানে এই নট অনলি আমরা কোথায় পেয়েছি? নাউন ফ্রেজের আগে। নাউন ফ্রেজ মানেই হচ্ছে নাউন, দ্যাট মিন্স নাউনের আগে পেয়েছি। যেহেতু নাউনের আগে আমরা নট অনলি পেয়েছি, সুতরাং বাট অলসো আমরা কোথায় পাবো? নাউন অথবা নাউন ফ্রেজের আগে। দেখো, এইখানে আমরা বাট অলসো পেয়েছি। এখন দেখি তারপরে আরো একটা নাউন রয়েছে কিনা। দেখো, দা সোসাইটি, এটা হচ্ছে নাউন, এবং আমরা আবারও আমাদের আগের কথাটা পুনরাবৃত্তি করব। নাউনের আগে অথবা পরে যাই থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন সবসময় কি হয়ে যাবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। তার মানে এটাও একটা
নাউন। দেখো আমাদের এখানে অবজেক্টের জায়গায় বলা ছিল কি এটা নাউনও থাকতে পারে আবার প্রোনাউনও থাকতে পারে। দেখো আমরা এখানেও নাউন পেয়েছি এবং বাটলসের পরেও আমরা কি পেয়েছি, নাউন পেয়েছি। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি তার পরবর্তী এক্সাম্পলে। আমি বলেছিলাম যে অবজেক্টের জায়গায় কি থাকতে পারে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকতে পারে, তাই না? এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগেও নট অনলি বসতে পারে, পরে বাট অলসো বসতে পারে। এটা ছিল আমার প্রাসঙ্গিক কথা। এক্সাম্পলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। স্টুডেন্টস লক্ষ্য করো, আমি একটা সেন্টেন্স লিখেছি, রাজা ইজ নট অনলি অনেস্ট। দেখো এই যে অনেস্ট শব্দটা, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি বসেছে, নট অনলি বসেছে। আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটা শব্দ থাকবে তার আগে নট অনলি বসবে। দেখো অ্যাডজেক্টিভের আগে নট অনলি বসেছে, তারপরে আমরা কি বসিয়েছি, বাট অলসো। যেহেতু অ্যাডজেক্টিভের আগে নট অনলি বসেছে, বাট অলসোর পরেও কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। দেখো ইন্ডাস্ট্রিয়াস এই শব্দটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর যদি না বুঝতে পারো তারপরেও আমাকে জানাবা। যদি কোনো সমস্যা থেকে থাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে তোমাদের মধ্যে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধান আমি সুন্দরভাবে দিতে পারি এবং তোমরা বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারো। আমি আমার পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। সবাই মনোযোগী রয়েছ এই প্রত্যাশা আমি এখনো করছি। আচ্ছা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এই অবজেক্টের জায়গায় থাকতে পারে কোনো প্রিপজিশনাল ফ্রেজ। তার আগে কি বসতে পারে, নট অনলি বসতে পারে, তারপরে বাট অলসো বসতে পারে। এই বিষয়টাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু ছোট করে বলে নেই প্রিপজিশনাল ফ্রেজ আমরা কিভাবে চিনবো। একটু এক্সাম্পল দিয়ে বিষয়টা আগে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, লিভ হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে এক্সটেনশন। ইন ঢাকা এক্সটেনশন, এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে এক্সটেনশন। যখন সম্পূর্ণ অংশকে আমরা একসাথে বলবো বা আইডেন্টিফাই করব তখন এটা হবে এক্সটেনশন। মনে করো আমরা একসাথে মানে বললাম না, সেই ক্ষেত্রে কি হবে, এই ঢাকাটা হচ্ছে একটা নাউন। ঢাকা কি নাউন, আর এই ইনটা হচ্ছে একটা প্রিপজিশন। কি প্রিপজিশন। এবং মনে রাখবা প্রিপজিশন প্লাস নাউন সমান সমান সবসময় হবে প্রিপজিশনাল ফ্রেজ। আমি আরো একবার বিষয়টা বলি, কোনো একটা সেন্টেন্সে ভার্বের পরে যে অংশ থাকবে এটাকে আমরা এক কথায় এক্সটেনশন বলতে পারি। এক্সটেনশন অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশের মধ্যে দেখবা কোনো নাউন আছে কিনা। যদি নাউন থাকে তার আগে যদি কোনো প্রিপজিশন থাকে তখন মনে রাখবা প্রিপজিশন প্লাস নাউন সমান সমান হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ। বুঝতে পেরেছো বিষয়টা? যদি সমস্যা থাকে আমাকে জানাবা। দেখো এই প্রিপজিশনাল ফ্রেজের আগে আমরা এখানে কি পেতে পারি, নট অনলি পেতে পারি। কোনটা, এই নট অনলিটা এখানে পেতে পারি। আবার যখন প্রিপজিশনাল ফ্রেজ শেষ হয়ে যাবে তখন আবার আমরা এখানে কি পেতে পারি, বাট অলসো পেতে পারি। বাট অলসো পাওয়ার পরে আবার আমরা এখানে একটা কি পাবো, প্রিপজিশনাল ফ্রেজ পাবো। তো এখন আমি এক্সাম্পলে চলে যাচ্ছি।
দেখো আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি, মাই স্টুডেন্টস আর ইন্টারেস্টেড নট অনলি, আমি এটাকে বক্সের মধ্যে রেখেছি, ইন ইংলিশ আমি আন্ডারলাইন করেছি প্রিপোজিশনাল ফ্রেজ, বাট অলসো আবারও বক্সের মধ্যে রেখেছি এবং তারপর আন্ডারলাইন করেছি ইন ইকোনমিক্স। দেখো এইখানে ইংলিশ হচ্ছে একটা নাউন, আমরা একটু আগে জেনেছি নাউনের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে দুইটা মিলে কি হয়ে যায়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়, তার মানে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজের আগে আমরা কি ইউজ করেছি, নট অনলি ইউজ করেছি। আবার দেখো ইন ইকোনমিক্স, ইকোনমিক্স একটা নাউন, তার আগে প্রিপোজিশন যুক্ত হয়েছে, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ, তার আগে আমরা কি বসিয়েছি, বাট অলসো বসিয়েছি। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু নক করে জানাবে। আমি বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, তারপরে থাকতে পারে কি এইখানে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তোমাদের কি মনে আছে ইনফিনিটিভ কাকে বলে? তোমাদের কি মনে আছে ইনফিনিটিভ কাকে বলে? হ্যাঁ ঠিকই, যখন কোনো প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, যেমন সলভ, সলভ অর্থ কি, সমাধান করা। এই প্রিন্সিপাল ভার্বের ওয়ান এর আগে যখন প্রিপোজিশন টু থাকবে তখন আমরা তাকে কি বলবো, ইনফিনিটিভ বলবো। এখন এরপরে যখন কোনো অতিরিক্ত অংশ থাকবে, মনে করো এখানে সামথিং, কোনো একটা কিছু রইল, তখন এই ইনফিনিটিভটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পেরেছো বিষয়টা? আমার বিশ্বাস যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমি এখন এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পলে গেলে যাদের এখনো সমস্যা রয়েছে সবার সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। স্টুডেন্টস, দেখো আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি, স্টুডেন্টস কাম টু দ্য টিচার্স, ছাত্ররা শিক্ষকের কাছে আসে, নট অনলি টু লার্ন। দেখো নট অনলি আমি এখানে বক্সের মধ্যে রেখেছি, তারপর টু লার্ন, টু প্লাস মূল ভার্বের ওয়ান, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের আগে নট অনলি বসেছে। নট অনলি টু লার্ন লেসন, শুধুমাত্র পাঠ শেখার জন্য না, পড়া শেখার জন্য আসে না, বাট অলসো, বাট অলসো যেহেতু আমরা নট অনলি ইউজ করেছি ইনফিনিটিভের আগে, সুতরাং বাট অলসোর পরেও থাকতে হবে আরো একটা ইনফিনিটিভ, তাই না? দেখো এখানে কি লিখেছি, টু রিফাইন সেন্সিবিলিটি, বরং তাদের মননশীলতাকে রিফাইন করার জন্য শিক্ষকের নিকটে আসে। মনে হয় বিষয়টা বুঝতে পেরেছ। সমস্যা থাকলে আমি তোমাদের সমস্যার প্রত্যেকটা সমাধান দেব। আমরা আমাদের পরবর্তী বিষয়ে চলে যাই। ইনফিনিটিভের পরে এখানে থাকতে পারে কমপ্লিমেন্ট। কি থাকতে পারে? কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট কাকে বলে বিষয়টা জানা দরকার। আমি যতদূর মনে পড়ে আমি ক্লাসে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সরাসরি ক্লাসে,
তারপরে যদি কেউ ভুলে গিয়ে থাকো তাদের জন্য আমি আবারও একবার মনে করানোর চেষ্টা করছি। দেখো, রহিম ইজ এ ডক্টর। আমি একটা সেন্টেন্স লিখেছি, রহিম ইজ আ ডক্টর। দেখো, ডক্টর কে? রহিম। কে ডক্টর? রহিম। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি অথবা বস্তু হয়ে থাকে, তখন ওই সাবজেক্টের জন্য ভার্বের পরবর্তী যে শব্দটা থাকবে এটা হবে কমপ্লিমেন্ট। দেখো, ডাক্তারকে? রহিম, তার মানে ব্যক্তি কিন্তু একই। এই ডক্টর হচ্ছে রহিমের একটা পরিচিতি, এই কারণে রহিমের কমপ্লিমেন্ট হচ্ছে ডক্টর। দেখো, এই সাবজেক্ট এবং অবজেক্ট, ব্যক্তি কিন্তু একজন, এই একই ব্যক্তিকে এখানে জোড়া দিয়েছে কে? এই ইজ নামক ভার্বটা। মনে রাখবা, যেই ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টকে, অর্থাৎ সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্টকে যুক্ত করে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। কি বলি? লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তো কমপ্লিমেন্ট আমরা কখন পাবো? যখন দেখবো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি অথবা বস্তু, তখন আমরা কি বলবো? তাকে কমপ্লিমেন্ট বলবো। এবং কমপ্লিমেন্টকে সবসময় যুক্ত করে কে? লিঙ্কিং ভার্ব। এই কমপ্লিমেন্টের আগে নট অনলি বসবে। আর যদি আমরা দেখি কোনো কমপ্লিমেন্টের আগে নট অনলি বসে, তখন তারপরে আর একটা বাটনসও বসবে, তারপরে আরো একটা কমপ্লিমেন্ট বসবে। এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাবো। তোমরা সবাই শেক্সপিয়ারের নাম শুনেছ। শেক্সপিয়ার দেখো, আমি লিখেছি শেক্সপিয়ার ইজ নট অনলি। নট অনলি কি আমি এখানে বক্সে রাখবো, বাটলসকেও বক্সে রাখবো। ইজ নট অনলি এ ড্রামাটিস্ট। শেক্সপিয়ার শুধুমাত্র একজন ড্রামাটিস্টই নন। তার মানে এই ড্রামাটিস্টটা কার পরিচিতি? শেক্সপিয়ারের পরিচিতি। সুতরাং ড্রামাটিস্ট হচ্ছে কি? কমপ্লিমেন্ট। এই নট অনলি বসেছে এই ড্রামাটিস্ট কমপ্লিমেন্টের আগে। দ্যাট মিনস আমাদেরকে একটা বাটলস বসাতে হবে তারপরে, এবং বাটলসের পরে আরো একটা কমপ্লিমেন্ট বলবে। সেটা কি? সরি, আমি এখানে ডক্টর লিখেছি, এটা হবে অ্যাক্টর। Shakespeare was never a doctor, he was an actor. তো এখন আমরা আমাদের পরবর্তী বিষয়ে চলে যাব। আশা করি সবাই এখনো পর্যন্ত ধৈর্য নিয়ে আমার সাথেই রয়েছে। থাকতে পারে ক্লজ। কি থাকতে পারে? ক্লজ। এই ক্লজের আগে কি বসতে পারে? যথারীতি নট অনলি, আর থাকতে পারে বাট অলসো। এখন জানা দরকার ক্লজ কাকে বলে। যখন কোনো একটা বাক্যাংশের মধ্যে, দ্যাট মিনস এ পার্ট অফ সেন্টেন্স, কোনো বাক্যের অংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট শব্দের অর্থ হচ্ছে সমাপিকা। যখন কোনো একটি বাক্যের অংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে, তাকে আমরা বলবো ক্লজ। মনে থাকবে, যখন কোনো একটি বাক্যের অংশের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে, তখন আমরা তাকে কি বলবো? তাকে বলবো একটি ক্লজ। দ্যাট মিনস এই নট অনলির পরে একটি সম্পূর্ণ ক্লজ থাকতে পারে, এবং তারপরে বাটলস বসবে, বাটলসের পরে আবারও একটা কি বসবে? আরো একটা ক্লজ বসবে। আমি এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। দিস ইজ দ্য লাস্ট এক্সাম্পল ফর দ্য রুলস নট অনলি but also.
যথারীতি আমি নট অনলিকে বক্সের মধ্যে রাখলাম, বাট অলসোকেও বক্সের মধ্যে রাখলাম। দেখো এখানে আমার একটা সাবজেক্ট রয়েছে কি দেয়ার, এবং ওয়াজ হচ্ছে ভার্ব। এই দুইটা মিলে এটাকে আমরা একটা কি বলবো, ক্লজ বলবো। এই ক্লজটা কিসের পরে রয়েছে, নট অনলির পরে। নট অনলি পরে একটা সম্পূর্ণ ক্লোজ রয়েছে। দেখো বাট অলসোর পরেও আমরা আরো একটা ক্লজ পেয়েছি। কিভাবে, দেখো 5 men এটা হচ্ছে সাবজেক্ট, এবং এই যে ওয়ার্কিং এটা হচ্ছে ভার্ব। তার মানে এই দুইটা মিলে একটা ক্লজ। নট অনলি পরে একটা ক্লজ, বাট অলসো পরে একটা ক্লজ। আমি চেষ্টা করেছি নট অনলি এবং বাট অলসোটা অত্যন্ত সহজভাবে তোমাদের বইতে যেভাবে দেয়া রয়েছে তার বাইরে গিয়ে, অর্থাৎ গতানুগতিক নিয়মগুলোর বাইরে গিয়ে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে তোমাদেরকে বিষয়টি বোঝানোর জন্য। আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারবে। তারপরে সমস্যা থাকলে আমি তো রয়েছি, আমি সবসময় তোমাদের পাশে রয়েছি। যখন তোমরা কোনো ধরনের সমস্যায় পড়বে তোমরা নিশ্চিন্তে এবং দ্বিধাহীনভাবে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান দেব। আর আমার ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবে এবং সবাই আমার আপলোড করা ক্লাসগুলো দেখবে, বারবার দেখবে। প্রয়োজনে তোমরা ভিডিও গুলো ডাউনলোড করে রাখতে পারো। ইনশাল্লাহ তোমাদের খুব কাজে লাগবে ভিডিওগুলো। আর যেহেতু অত্যন্ত ক্রিটিক্যাল একটা টাইম আমরা এই মুহূর্তে পার করছি, সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে, যতটা সম্ভব কম বের হতে হবে। আর এই কাজগুলো যদি আমরা নিয়মিত করি এবং এটাকে যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, তবে আমরা ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবো। এবং যখন পরিবেশ আবার স্বাভাবিক হবে, আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাব, স্বাভাবিক পরিবেশে আমাদের শিক্ষা কার্যক্রম আবারও চলবে।